আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক। আমরা ওনার সঙ্গে কথা বলবো। শীর্ষেন্দুবাবু, হুমায়ুন আহমেদের সঙ্গে আমি আগে আপনার কাছে শুনবো যে ব্যক্তিগতভাবে আপনার কতটা ঘনিষ্ঠতা ছিল, শেষ কোথায় কথা হয়েছে, কি বলেছিলেন উনি? ব্যক্তিগত ঘনিষ্ঠতা যে খুব একটা ছিল তা নয়, কেননা তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ খুব একটা হয়নি। আমি একবার ঢাকাতে গিয়েছিলাম অন্য কাজে, তখন হুমায়ুন আহমেদ আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং তখন তার সঙ্গে আলাপ হয়, তার পুরো পরিবারটার সঙ্গে আলাপ হয়। অত্যন্ত কি বলবো, একজন রুচিশীল, স্নিগ্ধ ব্যক্তিত্ব সম্পন্ন, অত্যন্ত ভালো একজন মানুষের সঙ্গে আলাপ হলো বলে আমার মনে হয়েছে। তো তার আগেই তার লেখাটেখার সঙ্গে আমার খুব বেশ ভালোই পরিচয় ছিল। তার অনেক বই আমাকে ঢাকার কিছু পাবলিশার দিয়ে গিয়েছিলেন, সেগুলো কিছু কিছু আমি পড়েছি। সব পড়ে ওঠা সম্ভব হয়নি, কেননা মোটা মোটা গ্রন্থাবলী। কিন্তু যে কটা আমি পড়েছি তার মধ্যে এমনি উপন্যাস ছাড়াও কয়েকটি সায়েন্স ফিকশন ছিল। আর এই সায়েন্স ফিকশনগুলো পড়ে আমি খুব মুগ্ধ হয়েছি, কারণ আমি জানি যে হুমায়ুন প্রথম কথা রসায়নের ছাত্র, বিশেষ করে পলিমার নিয়ে সে বোধহয় ডক্টরেট করেছে আমার যতদূর জানা আছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতো সে। ও তার ফলে হয়েছে কি, এই বিজ্ঞান সম্পর্কিত তার ধারণাগুলো খুব পরিষ্কার ছিল, বেসিক নলেজ যেটা সেটা ছিল খুব মজবুত। ফলে তার সায়েন্স ফিকশন আমার মনে হয়েছে অসাধারণ, খুবই সুন্দর। তার চেয়েও বড় কথা, এক সময় আমি নিউ ইয়র্কে বেশ কিছুদিন ছিলাম, তখন ওই বাইরে খুব ঠান্ডা ছিল, বরফ পড়ছিল, তো সবসময় বেরোনো হতো না। সেই সময় আমার কাছে কয়েকটা ক্যাসেট আমার গৃহস্বামী যিনি ছিলেন তিনি পৌঁছে দিয়েছিলেন যে আপনি এই ছবিগুলো দেখুন। তো সেগুলো সবই হুমায়ুন আহমেদের তৈরি করা ফিল্ম। সেই ফিল্মগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যে অত্যন্ত ম্যাচিওর্ড, অত্যন্ত প্রাণবান, অত্যন্ত কি বলবো, মানে শিল্পসম্মত একজন চিত্র পরিচালকের কাজই যেন দেখছি মনে হয়েছে। একজন সাহিত্যিক তিনি, অবশ্য আমি জানি যে টিভিতে সিরিয়াল করেছেন, নাটক করেছেন, সিরিয়াল নাটক, কিন্তু তার ফিল্ম করার দক্ষতাও যে এত উচ্চ স্তরের ছিল সেটা আমার জানা ছিল না। সুতরাং একটি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আমাদের হুমায়ুন আহমেদ, সন্দেহ নেই। এবং খুব অল্প বয়সেই প্রয়াত হলেন। একটা ব্যস্ত এবং তীব্র জীবন কাটিয়ে গেছেন, কর্মমুখর জীবন। আমি গত বছর বোধহয়, তার আগের বছর, আমি তখন আবার সেই আমেরিকাতেই ছিলাম, তখন খবর পেলাম যে ওর এরকম একটু দুরারোগ্য ব্যাধি হয়েছে, চিকিৎসার জন্য আমেরিকায় গেছে। আমার সঙ্গে দেখাও করতে চেয়েছিল, কিন্তু সেই সময় আমি চলে আসছি, তার পরের দিনে আমার ফ্লাইট, তো দেখা করা হয়নি। আজকে ভাবি যে একটু সময় করে যদি দেখা করতে পারতাম, সম্ভব ছিল না, তাহলে ভালো হতো, অন্তত দেখাটা হয়ে থাকতো। তো যাই হোক, আমাদের তো সবটাই মেনে নিতে হবে। হুমায়ুন আহমেদ চলে গেছেন, কিন্তু মানুষ তো চিরকাল থাকে না। চলে গেলেও আমার মনে হয় তার লেখা তো রইল, তার সঙ্গ মানুষ হারিয়ে ফেলবে না। কেননা লেখকের সঙ্গ করতে হলে তার লেখার ভেতর দিয়ে তো করতে হয়। আর তার লেখা চিরজীবী হোক, বহুদিন ধরে আমাদের সঙ্গ দিক, এটাই চাই। তবে হ্যাঁ, আমার মনে হয় যে বয়সে তিনি প্রয়াত হয়েছিলেন বা হলেন, আরো অনেক দিন যদি বেঁচে থাকতেন, আরো অনেক কিছু লিখতে পারতেন, বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হতো। আর তার প্রয়াণে আমার মনে হয় গোটা বাংলা সাহিত্য, শুধু বাংলাদেশের সাহিত্য নয়, গোটা বাংলা সাহিত্যই অনেকটা দরিদ্র হয়ে গেল, অনেকটা শূন্য হয়ে গেল। আর আমি দেখেছি বাংলাদেশে তার জনপ্রিয়তা কি সাংঘাতিক, মানে ওই জনপ্রিয়তার সঙ্গে তুলনায় কেউ আসতে পারে বলে আমার মনে হয় না। এ বাংলাতে ও অতখানি না হলেও বেশ ভালোই তার পরিচিতি ছিল। এ বাংলার মানুষও তাকে চিনত, তার লেখা টেখা পড়তো, এখানকার বিখ্যাত কাগজে তার লেখা বেরিয়েছে। একটি ব্যক্তিত্ব, বর্ণময় ব্যক্তিত্ব।
তার অভাব আমরা শীর্ষেন্দুবাবু এই পার্টিকুলার অনুভব জায়গাতে আমি একটা এই জিনিস বিষয়ে। একটু বিশ্লেষণের জন্য আমি আপনাকে অনুরোধ করব যে হুমায়ুন আহমেদের জনপ্রিয়তার সঙ্গে অনেকেই শরৎচন্দ্রের জনপ্রিয়তার তুলনা করেন, বাংলাদেশের তিনি যেভাবে জনপ্রিয় ছিলেন, কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখেছি যে হুমায়ুন আহমেদ আমাদের এখানে যারা তার লেখা খুঁজে পড়েছেন তার অনুরাগী হয়েছেন, কিন্তু তার নাম সেভাবে প্রচারিত হয়নি। এখানে বোধহয় একটি পাবলিকেশন একবার তার কোনো বই প্রকাশ করেছিল এবং সেটাই প্রথম এবং শেষ চেষ্টা। কোনো পাবলিশার তার বই এখানে আলাদা করে প্রকাশ করেননি, যার জন্য বোধহয় আমাদের এখানে বহু অনুরাগী পাঠক হুমায়ুন আহমেদকে সেইভাবে চিনে উঠতে পারেননি। কেন? সেটা আমার মনে হয় যে এখানে একটা কোনোখানে একটা প্রাপ্তির অভাব ঘটে গেছে, অর্থাৎ বই ঠিক মতো পাওয়া যায় না, ডিস্ট্রিবিউটেড হয় না, বা সেইভাবে অ্যাভেলেবিলিটির একটা অভাব দেখা দিয়েছে। এটা কিন্তু শুধু হুমায়ুন আহমেদ সম্পর্কে নয়, অন্যান্য লেখক সম্পর্কে একই কথা, যে একটা বেশ একটা সুলভ একটা আউটলেট যদি থাকতো, যে এখানে বাংলাদেশের বই পাওয়া যায়, বা অন্যান্য বুক সেলার যদি বাংলাদেশের বই রাখতেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। তবে হ্যাঁ, এটা ঠিকই যে শরৎচন্দ্রের জনপ্রিয়তা যতটা ব্যাপক ততটা নয়, কিন্তু হুমায়ুন আহমেদের জনপ্রিয়তাও অন্তত পক্ষে একটা বিরাট মাত্রাতেই রয়েছে। আমার মনে হয় জনপ্রিয়তা বাড়বে, কমবে না, এবং এই বাংলা তো আস্তে আস্তে তার জনপ্রিয়তা হবে। কিন্তু একটা মুশকিল যেটা, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের ভাষাটা খুব বুদ্ধিদীপ্ত ভাষা, এবং সংলাপ তো অসাধারণ লিখতেন। এখন এই যে একটা এক ধরনের লেখা, একটা বুদ্ধিদীপ্ত লেখা, এই ধরনের লেখার পাঠক হয়তো এখন কম, কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে এ ধরনের লেখার পাঠক বাড়বে, চাহিদা বাড়বে। তখন হয়তো তার লেখা খুঁজে খুঁজে পড়বে, এই বাংলাতেও তার জনপ্রিয়তা হবে। আর সাধারণত সাহিত্যিক তার জীবৎকালেই যে খুব একটা স্বীকৃতি পান তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় তার মৃত্যুর পরও হয়তো অনেক দিন অপেক্ষা করতে হয় স্বীকৃতি পাওয়ার জন্য। শরৎচন্দ্র অবশ্য তার জীবৎকালেই স্বীকৃতি পেয়েছিলেন, জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু সকলের ভাগ্যে কিন্তু সেটা ঘটে না। এমনকি রবীন্দ্রনাথও যে তার জীবৎকালে খুব একটা জনপ্রিয় ছিলেন তা নয়, তার বই খুব একটা কাটত না, খুব একটা বিক্রি হতো না, কিন্তু এখন তো রবীন্দ্র রচনা বলি প্রত্যেকের ঘরে ঘরে। তো একটু অপেক্ষা করতে হবে আমাদের, দেখতে হবে যে তার লেখা শেষ অবধি দুই বাংলাতেই সমান জনপ্রিয় হয় কিনা। হলে কিন্তু আমি খুব খুশি হব। বিশেষ করে তার কল্পবিজ্ঞান আমার নিজের খুব পছন্দের, যে কল্পবিজ্ঞানটা ততটা বোধহয় বাংলাদেশেও জনপ্রিয় নয় তার, আমার মনে হয় কল্পবিজ্ঞানটা তিনি সত্যি খুব ভালো লিখেছেন, এবং সেগুলো জনপ্রিয় হওয়ার মতো গুণ তাদের ভিতরে আছে। শীর্ষেন্দুবাবু, আপনি একজন সাহিত্যিক, তাই এই প্রশ্নটা বোধহয় আপনাকে করা যায় যে একজন সাহিত্যিক যা লেখেন সম্পূর্ণ তো বানান না, অনেক কিছু তার জীবনের আশেপাশের থেকে তিনি উপাদান সংগ্রহ করেন, কিছুটা তার নিজের যে চরিত্র বা নিজের যে চিন্তা ভাবনা তার একটা মিশ্রণ থাকে। হুমায়ুন আহমেদের লেখায় এত রকম রঙিন চরিত্রের সমাহার, মানুষটা কতটা রঙিন ছিলেন? মানুষটার জীবন খানিকটা ইম্পার্টেড তো হয় লেখার মধ্যে, নিজের জীবন খানিকটা হয়, তার আশেপাশটা, তার জীবনের যে পটভূমিটা। কারণ আমাদের জীবন তো খুব একক জীবন নয়, আমরা তো অনেক মানুষের সঙ্গে জড়িয়ে থাকি, এই সবটা মিলিয়ে অনেক সময় প্রজেক্টেড হয়। তো হুমায়ুন আহমেদের যে ওই হিমু সম্পর্কে, হিমুর লেখাটার সঙ্গে খানিকটা আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের নীলুর একটু মিল আছে। তো তার মধ্যে আমার মনে হয় নীলুর চেয়ে হিমুর মধ্যে একটু মজাটা বেশি আছে, অনেক মজার ঘটনা ঘটায়। তো যাই হোক, আমার মনে হয় তার মধ্যেও একটা, হয়তো একেবারে নিজের জীবন নয়, কিন্তু তার ভিতরে যে আকাঙ্ক্ষাগুলো আছে, যেরকম একটা বহিমিয়ান হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, দায়িত্বহীন একটা জীবন কাটানোর আকাঙ্ক্ষা, যেরকম একটা চিরযৌবনা একটা মানুষ হয়ে ওঠার আকাঙ্ক্ষা, যার বয়স হয় না, যার যৌবন কখনো যায় না, বা যে সবসময় একটা প্রেমিকের ভূমিকায় নিজেকে দেখতে চায়।
এই যে চিরন্তন যুবক যাকে আমরা আমাদের ভেতরে খুঁজি, তারও খানিকটা প্রক্ষেপ হয়তো এই হিমু চরিত্রে ঘটেছে, যেরকম শৈলে নীলু চরিত্রে ঘটেছে। তো যাই হোক, আত্মজীবন, নিজের জীবন যে সবসময় একেবারে অক্ষরে অক্ষরে লেখার ভেতরে প্রকাশিত হবে তা নয়, কিন্তু তার একটা ছায়াপাত, একটা প্রজেকশন, এক ধরনের খানিকটা যাকে বলা যায় সংশোধিত হয়ে বা খানিকটা পরিবর্তিত হয়ে তা একটা স্থান করে নেয়। পাঠক সবসময় ধরতে পারেন না যে কোনটা লেখকের চরিত্র বা কোনখানে লেখক উপস্থিত আছেন তার লেখায়, কিন্তু লেখক নিজেই বুঝতে পারেন যে তিনি কোথায় আছেন। এইটা পাঠকদের সঙ্গে লেখকের একটা খেলা। তো যাই হোক, হুমায়ুন আহমেদ লেখার মধ্যে ভাবনা, চিন্তা, গবেষণার অনেক বিষয় আছে। আর বিশেষ করে তার কোনো কোনো লেখা আমি লক্ষ্য করেছি যে মানবিক আবেদন, খুব স্বচ্ছ, সুন্দর, সবল মানবিক আবেদনটা খুব বেশি, ভ্যালুজকে খুব মূল্য দিতেন, প্রেম এবং নারীর মর্যাদা এগুলো সম্পর্কে সজাগ ছিলেন। একজন অত্যন্ত সুভদ্র লেখক বলে মনে হয় আমার। আরেকটা নির্দিষ্ট দিকে একটু আলোকপাত করতে বলবো আপনাকে শীর্ষেন্দু বাবু। একটা হচ্ছে, আমি যে প্রশ্নটা করেছিলাম যে যা ঘটেছে লেখকের জীবনে বা তার আশেপাশে, তার একটা ছায়া। আর কোথাও আমরা দেখেছি যে হুমায়ুন আহমেদের স্বপ্নে যা আছে, যা তিনি দেখতে চান লেখার মধ্যে, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার কল্পনা করছেন, এবং পরবর্তীতে দেখলাম যে বাস্তব জীবনেও তিনি সেই একই রাস্তায় হাঁটছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। অনেক বছর আগে তিনি এই সব দিনরাত্রি বলে একটি টেলিভিশন নাটক পরিচালনা করেছিলেন, নিজেরই লেখা। সেখানে একজন প্রবীণ ব্যক্তি একটি সুখী নীলগঞ্জ প্রজেক্টের পেছনে দৌড়চ্ছে, যে সুখী নীলগঞ্জে কোনো দুঃখী মানুষ থাকবে না। পরবর্তীতে আমরা দেখেছি হুমায়ুন আহমেদ নিজেই এই নুহাস পল্লী বলে একটি জায়গা গড়ে তোলার চেষ্টা করছেন। সেখানে প্রতিটি গাছ তিনি নিজের হাতে লাগিয়েছেন, কোথায় কি গাছ থাকবে তার পরিকল্পনা। কোথাও একটা যেটা তিনি ভাবতেন বা যেটা তার স্বপ্নে ছিল, সেটাকে বাস্তবের মাটিতে দাঁড় করানোর একটা প্রবণতা ছিল তার ভেতরে। একজন লেখক হিসেবে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা তো খুব সহজ একটা ব্যাপার। প্রত্যেক লেখকের ভেতরই থাকে, প্রত্যেক মানুষের ভেতরই থাকে। লেখক সেটাকে প্রকাশ করেন। সব মানুষ পারে না। একটা সব পেয়েছির দেশ, যেখানে জীবন ফুরবে না, যেখানে জীবন অনন্ত, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, দারিদ্র থাকবে না। আবার মনে রাখতে হবে যে দারিদ্রহীনতাই কিন্তু মানুষের দুঃখের অবসান নয়। যেসব দেশে দারিদ্র নেই, ইউরোপের এমন অনেক দেশ আছে যেখানে দারিদ্র্যের কোনো ছিটে ফোঁটাও নেই, সেখানে সকলেই লাখপতি কোটিপতি, সেখানেও কিন্তু দুঃখ আছে মানুষের। সুতরাং দুঃখটা শুধু দারিদ্র্যের সঙ্গে জড়িত নয়, যদিও দারিদ্র দুঃখের একটা প্রধান কারণ, মনোবেদনার একটা প্রধান কারণ, কিন্তু দুঃখ যদি ঘুচে যায় তাহলে যে সব ব্যথা বেদনা দুঃখ চলে যাবে তা কিন্তু নয়। দারিদ্র ঘুচলেও হবে না। সুতরাং লেখক বা শিল্পী তিনি এমন একটা পৃথিবীর বা এমন একটা জায়গার কল্পনা করতেই পারেন যেখানে শুধু দারিদ্র থাকবে না তা নয়, সেখানে বিরহ থাকবে না, প্রেম অনন্ত হবে, আয়ু অনন্ত হবে, যৌবন অনন্ত হবে, যেখানে কোনো ব্যথা বেদনা বিচ্ছেদ কখনো ঘটবে না। এরকম তো একটা জায়গা, এরকম তো একটা পৃথিবী, সেটা সম্ভব।